স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শুরুতে পত্রপত্রিকার শিরোনাম পড়ি, কিন্তু গতকাল পবিত্র আশুরার কারণে আজকে তো আসলে জাতীয় দৈনিকগুলো প্রকাশ হয়নি। সরাসরি আলোচনায় চলে যেতে চাই। ইলিয়াস খান, আজকের বড় পরিসরে আলোচনা করব প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর। 6 দিনের সফর শেষে তিনি গতকাল রাতেই দেশে ফিরেছেন। আজকে সব অনলাইনে সবগুলোতেই গত কয়েকদিন ধরে আমরা এই সফরটিকে বেশ গুরুত্বের সাথে দেখছি। একটু চীন সফরের দিকে যদি দৃষ্টি দিতে চাই, সবগুলো পত্রপত্রিকারই শিরোনাম হয়েছে এরকম যে এই যে চীন সফর, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নতুন যুগে ঢাকা বেইজিং সম্পর্কে একটি নতুন উচ্চতায়, এবং একটি বিষয়ে বিবিসি বেশ গুরুত্ব দিয়েছে যে চীন মিয়ানমার যে অর্থনৈতিক করিডোর, সেই জায়গায় বাংলাদেশ সেই জায়গায় বাংলাদেশকে যুক্ত হওয়ার যে প্রস্তাব, অর্থাৎ সামগ্রিকভাবে চীন সফরের বিষয়টি যদি একটু আলোচনা শুরু করেন। আপনি যথার্থই বলেছেন, এই গণমাধ্যমে যে রিপোর্টগুলো সেটি এক ধরনের কি বলে ঐতিহাসিক সফর ছিল। কারণ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু সবাই ধারণা করেছিলেন তিনি সবাই বলছিলেন তিনি কোন দেশ থেকে সফর শুরু করেন, ভারত না চীন। কিন্তু তিনি তৃতীয় একটি দেশ আমাদের, তারাও আমাদের উন্নয়ন সহযোগী, খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়া, সেখান থেকে তিনি সফর করেন। বাট সেখানে সফরটি তার সংক্ষিপ্ত ছিল, মাত্র 2 দিন। তো এরপর চীনে তিনি অনেকদিন ছিলেন এবং আপনি কালকে নিশ্চয়ই দেখেছেন যে 14 দফায় ইশতেহার দুই দেশ কিন্তু স্বাক্ষর করেছে। সেখানে উন্নয়ন, আপনি যেটি বললেন যে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর, তারপর ধরুন আমাদের চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, তারপর মংলা বন্দরের অনেকগুলো বিষয় ছিল। এটি খুব ভালো, কারণ চীনের আমাদের ভারত এবং চীনের সঙ্গে কিন্তু ভিন্ন ধরনের সম্পর্ক। ভারতের সাথে আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, কিন্তু চীনের সাথে চীন আমাদের উন্নয়ন সহযোগী, আমাদের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ, এবং আপনি জানেন তো যে বাংলাদেশি পণ্য পাঠাতে চীনে কোনো শুল্ক লাগে না। এটি বিরাট বিষয়। একটি নতুন দিক হচ্ছে, এটি গণমাধ্যমে সেভাবে আসেনি, চীন পৃথিবীর 70% পণ্য উৎপাদন করে, মানুষের যা প্রয়োজন 70%। সেই পণ্য উৎপাদন তারা বাংলাদেশকে এখন ব্যবহার করতে চায়, যে তাদের যে ফ্যাক্টরিগুলি আছে বা তারা যে পণ্য এখানে বানিয়ে অন্য দেশে রপ্তানি করবে, এটি কিন্তু বিরাট বাংলাদেশ কর্মসংস্থানের সুযোগ হতে পারে। আরও একটি বিষয় আলোচনা হয়েছে স্বাস্থ্যসেবা নিয়ে। আমরা জানি যে বাংলাদেশের শুধু সাধারণ মানুষ না, বাংলাদেশ যারা চালায়, রাজনীতিবিদ, আমলা, এরা কিন্তু একটু কী বল, স্বাস্থ্য সংকট শুরু হলেই তারা কিন্তু বিদেশে যায়, নিজের সন্তান পরিবার বিদেশে চিকিৎসা করায়। যদিও সমালোচনা আছে, দেশের হাসপাতালগুলো তারা ভালো করে না বা করতে পারে না। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখানে একটা যারা বিদেশে যায় এদের অধিকাংশই গন্তব্য হচ্ছে ভারত। কিন্তু গত 2 বছর ভারতের ভিসা সংকট আমরা দেখেছি, চীনমুখী হওয়ার একটা প্রবণতা। মেডিকেল ভিসা ছিল, বাট সেটি পাওয়া খুব জটিল ছিল। এ কারণে কিন্তু অনেক মানুষ যারা ধরেন 6 মাস পরে বা 1 বছর পরে আবার চেক আপের একটা ফলো-আপের কথা বলেছে, তারা কিন্তু করাতে পারেনি। সেক্ষেত্রে চীন একটি বিকল্প হতে পারে এবং অনেকটা হয়েছেও। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে খুব পার্শ্ববর্তী প্রদেশ ইউনানের যে ক্যাপিটাল, সেখানে বাংলাদেশের মানুষ যায়, তারপরে গোয়াংজো যায়। এবং তো বাংলাদেশে চীন কিন্তু চীনের পরিকল্পনা আছে বাংলাদেশে হাসপাতাল করবে, স্বাস্থ্য খাত নিয়ে এটি পরিকল্পনা আছে। তো এটি এই সফরটি আমি বলতে চাই যে খুব ভালো সফর হয়েছে। এবং আপনি দেখবেন যে সেখানে যে যাদের সাথে তার দেখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে প্রধানমন্ত্রী, সেখানে যে প্রেসিডেন্ট এবং অন্যান্য পর্যায়ে অনেক নেতার সঙ্গে তার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। এটি খুব ভালো সফর বলে আমি মনে করি। জি, দুটো বিষয়ের যদি একটু দৃষ্টি দেন, একটু বিশদ বর্ণনা করেন। একটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনায় চীনকে যুক্ত করে একটি আলোচনা, এবং রোহিঙ্গা সংকট, যেখানে চীন নিজেই বলছে যে চীন মিয়ানমার বাংলাদেশকে যুক্ত করে একটা করে, এটা রোহিঙ্গা আমাদের একটি বড় সংকট। এই দুটো জায়গায় আসলে চীনকে আমরা কিভাবে তিস্তা মহাপরিকল্পনা তো দীর্ঘদিন একটি কথা আমরা শুনি, বাট সেটি হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জানি, দুদেশের টানাটানিতে সেটি হচ্ছে না। এখন হলে খুব ভালো, কারণ তিস্তার কারণে আমরা কিন্তু গভীর সংকটে পড়ি। আমাদের উত্তরবঙ্গে বিস্তৃত অঞ্চলে পানি শূন্য হয়ে যায়। তো এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় এবং
সত্যি বলতে কি সেই আর্থিক সামর্থ্য কিন্তু বাংলাদেশে নেই। সেখানে চীন যদি এগিয়ে আসে, এবং চীন এগিয়ে আসবে বলেছে, এখন বাংলাদেশ সরকার কতটুকু ব্যালেন্স করে ভারতের সঙ্গে সেটি করতে পারবে সেটি কিন্তু ইম্পর্ট্যান্ট। তা আমরা আশা করতে চাই যে এটা যেহেতু অবকাঠামোগত বিষয়, সেক্ষেত্রে চীন খুব ভালো ভূমিকা পালন করবে, এবং সেখানে যদি অবকাঠামো তৈরি হয় তাহলে বাংলাদেশ অনেক উপকৃত হবে। আর যেটি আপনি রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা সংকট তো দীর্ঘদিন, আমাদের 17 সাল থেকে, এবং রোহিঙ্গাদের জন্মহার কিন্তু অনেক বেশি। আপনি দেখবেন যে রোহিঙ্গা 10-11 লাখ এসেছিল, এখন তো অনেক বেড়ে গেছে এবং প্রতিদিন বাড়ছে। এবং এই সংকটের মূল প্লেয়ার ছিল ভারত এবং চীন, দুদেশেরই সেখানে বিভিন্ন স্বার্থ রয়েছে এবং আন্তর্জাতিক পলিটিক্সও রয়েছে। সেক্ষেত্রে এটি তো আমাদের একটা গভীর সংকট, আমরা জানি। এবং সম্প্রতি আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন রোহিঙ্গাদের যে সহযোগিতা করা হতো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, জাতিসংঘ থেকে, অন্য জায়গা থেকে, সেটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমাদের জন্য একটা বিরাট সংকট। এবং শুধু যে তাদের খাওয়া পড়ার সংকট সেটি নয়, ওখানে ধরুন কক্সবাজার ইকোলজিক্যাল ব্যালেন্স তারা ধ্বংস করে ফেলছে। তারপর দেখবেন যে এক সময় পলিটিক্যাল ল্যান্ডস্কেপও চেঞ্জ হয়ে যাবে, কারণ রোহিঙ্গাদের একটু আগে যেটা আমি বললাম জন্মহার অনেক বেশি। সেক্ষেত্রে চীন যদি আন্তরিকভাবে ভূমিকা পালন করে, আমরা কিন্তু দেখেছি 17 সাল থেকে বিভিন্ন সময়গুলো কিন্তু আলোচনা হয়েছে এবং শুধু আশ্বাসই মিলেছে, আসলে দিন আশ্বাসই শেষে মিলেনি। রোহিঙ্গার কিন্তু কোনো রোহিঙ্গাকে আমি ফেরত পাঠাতে পারিনি। বাট এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি দুজনকে ক্রেডিট দিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আমলে কিন্তু রোহিঙ্গা এসেছিল বাংলাদেশে এবং তিনি কিন্তু ফেরত পাঠিয়েছিলেন এবং এমনকি যুদ্ধের হুমকিও দিয়েছিলেন, যে কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। তারপর ধরুন বেগম খালেদা জিয়ার আমলে, তার আমলে 92-তে কিন্তু রোহিঙ্গারা এসেছিল বাংলাদেশে, তিনিও কিন্তু অধিকাংশ ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু এইবার আমি জানি না কোন একজনকে আসলে ওভাবে আর আমরা রোহিঙ্গা ফেরত পাঠাতে পারি। এটি একটা গভীর সংকট আমি মনে করি। এবং এই জায়গায় সবাই বলতে চায় যে চীনের একটি বড় ভূমিকা রাখার সুযোগ চীনের আছে। বড় ভূমিকা দিল্লিরও আছে, হ্যাঁ। বাট আশা করতে চাই তারা তো দুজনেই আমাদের ভালো বন্ধু। চীন এবং ভারত এক একজন এক এক ধরনের বন্ধু। ধরুন চীন আমাদের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ এগুলো অর্থনৈতিক করছে, উন্নয়ন সহযোগী, আর ভারতের সাথে সম্পর্ক অন্যরকম, আমাদের বৃহত্তর প্রতিবেশী। আমি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, আমরা চাই ভালো সম্পর্ক থাকুক দু দেশেরই। সুতরাং তারা যদি ভূমিকা পালন করে, এবং বড় ভূমিকা পালন করতে হবে চীনকে, কারণ এখন যারা ক্ষমতায় রয়েছে মিয়ানমারে, তারা কিন্তু চীনের সাথে তাদের সুসম্পর্ক সবসময়। সুতরাং চীন যদি আন্তরিক হয়, আমি আশা করতে চাই যে এই সমস্যার সংকট হবে। একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যদি ঢাকা বেজিং সম্পর্ককে দেখতে চাই, যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং এগুলোর বাইরে তো রাজনৈতিক একটা সম্পর্ক একটা বড় বিষয় থাকে, দিন শেষে সব কিছুতেই আসলে রাজনীতি থাকে। সেই জায়গায় যে চীন, যে আমরা দেখেছি যখন যেই থাকে সবাইকে নিয়ে পথ চলার কিন্তু তারা একটা নীতি অবলম্বন করে। আমরা দেখেছি 16 বছরে শেখ হাসিনার সাথেও খুব দহরমহরম ছিল, অন্তর্বর্তী সরকার, এমনকি এই সময় কিন্তু আবার সব রাজনৈতিক দল আবার দহরমমন ছিল, বাট চীনের পলিটিক্স অন্যরকম। আবার দেখবেন বেগম খালেদা জিয়ার জন্মদিনে কিন্তু বিশাল কেক পাঠিয়েছে, কেক নিয়ে হাজির হয়েছে। চীন আসলে মূলত ব্যবসা করতে চায়, আমি আমার যতটুকু ধারণা, এবং আমি দীর্ঘদিন চীনে ছিলাম, আমি রাজনীতিটাকে পাশেই রাখতে চায়, রাজনীতিকে পাশে রাখতে চীন মূলত ব্যবসা করতে চায়। তাদের ব্যবসাটা নির্বিঘ্নে কিভাবে হবে, কিভাবে চলবে, কোন সরকার ক্ষমতা ন্যাশনাল ইম্পর্টেন্ট, সামরিক না অসামরিক, এগুলো তাদের বিষয়। এবং এখনো দেখেন সব রাজনৈতিক দলের সাথে কিন্তু তার যে সুসম্পর্ক, এবং সবগুলো দলের প্রতিনিধিদেরই চীন সফর, এই যে আদান প্রদানের বিষয়টা, এটি তো হচ্ছে চীনের পলিসি, ওইটা তারা ব্যবসা করতে চায়। বাট গত আমলের শেষ দিকে অনেক সমালোচনা ছিল চীনের, যে আমি জানি না কতটুকু সত্য, যে তারা আওয়ামী লীগকে প্রচুর টাকা দিয়েছিল নির্বাচনে জিতিয়ে আনার জন্য। কারণ আওয়ামী লীগের আমলে এক ধরনের লুটপাটের সংস্কৃতি, ব্যাপক লুটপাটের শুধু লুটপাটের না, ব্যাপক লুটপাটের সংস্কৃতি। তো সেই সংস্কৃতির মধ্যে অনেক সুবিধা নিতে পেরেছে। চীনও হয়তো সেই চেষ্টা করেছে, সেই জন্য তারা আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে চেয়েছে। বাট এটিতে মনে রাখতে হবে যে চীনের সাথে তো মূলত সম্পর্ক হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, এর আগে কিন্তু সম্পর্ক ছিল না। তো তার সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় ছিল, তারই ধারাবাহিকতা। এবং বেগম খালেদা জিয়া তিনি যখন ক্ষমতা ছিলেন, লুকিস্ট পলিসি ছিল আমাদের, নিশ্চয়ই আপনার মনে আছে, জাপান, চীন, মালয়েশিয়া, এদের সাথে কিন্তু, এবং এই জাপান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, এদিকে কিন্তু জনশক্তি রপ্তানি বেগম খালেদা জিয়ার আমল শুরু হয়েছিল। আগে কিন্তু আমরা শুধু মিডল ইস্টে পাঠাতাম। তো তাদের লুকিস্ট, তারই ধারাবাহিক তাদের সন্তান আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি চীনের সাথে ভালো সম্পর্ক গড়তে চাই, এবং এটি খুব ফলদায়ী সম্পর্ক হবে বলে আমি মনে করি। আমরা সেই
মানে বিশ্বাস রাখি। আরেকটি বিষয় একটু দৃষ্টি দিতে চাই, এই যে একটি বিষয় বলা হয় যে পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এই যে একটি ত্রিমুখী ভারসাম্যের সম্পর্ক, এই জায়গাটায় আপনি এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশনটা কি না, দেখছেন? তিনি তো ভারসাম্যমূলক সম্পর্ক চান মানে ন্যায্যতার ভিত্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ার, চীনও এক ধরনের সুপার পাওয়ার, ভারতও দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার। তো সবার সাথে ব্যালেন্স করে পলিসি সফট কি বলে সফট কূটনীতি আমরা চালাতে চাই। আমরা কারোর সাথে তো আমরা যুদ্ধ করে বা অন্য সম্পর্ক রেখে সামনে আগাতে পারবো না। শুধু ভালো সম্পর্ক রেখে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এবং আমি আশা করি যে তিনি এ বিষয়ে যথেষ্ট পারঙ্গম। ভারতের সাথে একটু আগে আমি বলেছি এক ধরনের সম্পর্ক, চীনের সাথে এক ধরনের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার অন্য ধরনের সম্পর্ক। তা আমাদের তো রাষ্ট্রীয় পলিসি আছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। যেমন আপনি দেখেছেন যে গত 2 বছর সত্যি বলতে ভারতের সাথে অত্যন্ত বৈরী সম্পর্ক ছিল। আপনি দেখেছেন সেই জায়গাটা আমি যেতাম, এখন ভিসা চালু হচ্ছে এক ধরনের নতুন, তো খুব কিন্তু ভালো। এখনো কিছু সমস্যা আবার জিও আছে, এই যে পুশিন সহ এই জায়গাটা একটু যদি। পুশিন সমস্যা, সীমান্তে হত্যা, এটা তো আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। এটা কিন্তু আওয়ামী লীগ আমলেও ছিল। শুধু আওয়ামী লীগের সাথে ভারতের আমি ধারণা করি এখন উপলব্ধি হয়েছে, ভারতের ধরুন কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক নেই। কারোর সাথে পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, নেপালের সাথে পর্যন্ত, চীনের সাথে সম্পর্ক ভালো না, নেপালের সাথে ভালো না। এই ছোট দেশ, কারণ বাজারে যত লোক ঘুরে, এরকম জনসংখ্যা একটি দেশ মালদ্বীপ, তাদের সাথে সম্পর্ক ভালো না। শ্রীলঙ্কার সাথে ভালো না। বাংলাদেশের সাথে শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে কিন্তু সেরকম ভালো সম্পর্ক ছিল না। এখন তাদের সময় আসে সেটি রিপেয়ার করা। এই কারণে আপনি দেখবেন যে এখন যিনি হাইকমিশনে এসছেন তিনি কিন্তু খুব বিজ্ঞ লোক, এবং তিনি কিন্তু ইউনিয়ন মিনিস্টার ছিলেন, এবং এখানেও তাকে মন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছে। তো তিনি তো পলিটিশিয়ান, তো জনগণের ভাষা বুঝেন, এ কারণেই কিন্তু এই প্রথমবারের মতো একজন রাজনীতিককে এখানে হাইকমিশনার করা হলো। বাংলাদেশ কিন্তু ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে দেখবেন যে যারা হাইকমিশন থাকেন পরবর্তীতে ফরেন সেক্রেটারি গুরুত্বপূর্ণ জায়গায় যান। তো এটি একটি গুড স্টার্টিং আমি মনে করি। এবং ভারত সিদ্ধান্ত নিয়েছে 28 তারিখ থেকে বোধহয় তার ভিসা ইস্যু করবে। এটি ভালো, কারণ আমরা চিকিৎসা করাতে, বেড়াতে বা অনেকে কেনাকাটা করতেও যায় ভারতে। বাংলাদেশ থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ যায়, সুতরাং এটি একটি ভালো দিক। তবে ভারতকে আমি যে একটু আগে বললাম, এই যে পশ্চিমবঙ্গে একটি মৌলবাদী সরকার আসার পরে পুষিয়ে নানাভাবে চেষ্টা করছে, এবং ভারতের মিডিয়াগুলো বিশেষ করে খুব মিথ্যাচার করছে বাংলাদেশের বিরুদ্ধে। তো এগুলো আসলে কেন্দ্রকে এগুলো লক্ষ্য করতে হবে। আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো দেখেন, ভারত বিরোধী সরাসরি, এবং এই মানুষদের। তবে দৃশ্যপট কিন্তু পাল্টে গেছে। আপনি দেখবেন সীমান্তে যখন পুশিং করতে যায়, আগে শুধু হয়তো সীমান্ত রক্ষা বাহিনী যেত, এখন তাদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষও যাচ্ছে, দিন রাত পাহারা দিচ্ছে, এবং তাদেরকে উল্টো বিজেপিকে নিয়ন্ত্রণ করতে যায়। আপনারা একটু থামুন, আমরা দেখছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। তো সব মিলে আমি আশা করতে চাই যে গুড স্টার্টিংটা হলো, সম্পর্ক ভালো হবে আশা করি। কারণ ভারত তার বর্ডার চেঞ্জ করতে পারবে না, বাংলাদেশ তার বর্ডার চেঞ্জ করতে পারবে না, প্রতিবেশী বদল সম্ভব। আরেকটি বিষয় কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশের ছোট্ট দেশ, বাট ভারতের যে রেমিটেন্স আসে তার 4th পজিশনে কিন্তু বাংলাদেশে একটি লোকও কিন্তু ভারতে নেই, চাকরি করে না, করে। সুতরাং ভারতের দিক থেকেও গরজ থাকতে হবে সম্পর্ক উন্নয়ন। শুধু বাংলাদেশ আগ বাড়িয়ে এই নতজানক পররাষ্ট্র নিয়ে যেটা আওয়ামী লীগ আমার ছিল, সেটি আর আগামী দিনে হবে বলে আমি মনে করি না। একটু ভিন্ন দিকে দৃষ্টি দিতে চাই। আমরা বলি যে আমাদের সমাজে মাদক একটি বড় সমস্যা, সেই জায়গায় এবার সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী কড়া বার্তা দিচ্ছে। নিশ্চয়ই দেখেছেন যে মাদক নিয়ন্ত্রণে আইনটা কড়াকড়ি হচ্ছে, বিশেষ করে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যারা কাজ করে অধিদপ্তর, তাদেরকে এবার 9mm পিস্তল সহ অর্থাৎ অস্ত্র দেওয়া হচ্ছে। এই জায়গাটিকে একটু যদি আলোকপাত করেন। অস্ত্র দেওয়া হচ্ছে ঠিক আছে, বাট সেই অস্ত্র কীভাবে ব্যবহার হবে দ্যাটস ইম্পর্টেন্ট। কারণ এর একটি অভিযোগ আছে যে মাদক ব্যবসা যারা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ছাড়া সিন্ডিকেট টোটাল তারা করতে পারে। এটা সিন্ডিকেট, নেক্সাস, পলিটিশিয়ান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই স্থানীয় প্রভাবশালী মহল সব মিলে একটি বড়, এমনি এর বাইরে কিন্তু করতে পারে। শুধু আন্তরিক হতে হবে। আসলে অস্ত্র যাই দেই, আমাদের দেশে অনেক বিষয়ে ভালো আইন আছে, কিন্তু সেটি ভালো প্রয়োগ কতটা আছে দ্যাটস ইম্পর্টেন্ট। সুতরাং আমরা আশা করতে চাই সরকার আন্তরিক। কারণ আমি জানি না গ্রামের সঙ্গে আপনার যোগাযোগ আছে কিনা, খুব
দুর্বিষহ অবস্থা। রাস্তাঘাটের উন্নয়নের কারণে আপনি অর্ডার করলেন যে আমার এইটা লাগবে, আপনার 2 মিনিটের মধ্যে চলে আসবে আপনার বাড়িতে মোটরসাইকেল নিয়ে বা অন্য কোনো যানবাহন নিয়ে। আগে তো ধরুন রাস্তাঘাট ভালো ছিল না, নানা কারণে তাড়াতাড়ি করা যেত না, মানুষও কম ছিল। এখন যুব সমাজ মাদকে একদম ডুবে গেছে এবং এর কারণও আছে। ধরেন আগে স্কুল কলেজে খেলার মাঠ ছিল, আমরা যখন স্কুল থেকে বিকেলে বাড়ি যেতাম, বাড়ি গিয়ে বইটি রেখেই আবার খেলার মাঠে ছুটে যেতেন। এখন তো যুবকদের বা তরুণদের সেই সুযোগ নেই, স্কুলে মাঠ নেই, কলেজে মাঠ নেই, তারা কিন্তু হয়তো মোবাইল দেখে অথবা মাদকে। বেকারত্ব একটি বড় সমস্যা, বেকারত্ব একটি বিশাল সমস্যা। একটি মানুষের যখন কাজ থাকে না, সে কি করবে, সে এইসব পথে যায়। সুতরাং আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, বেকারত্ব সমস্যা যদি সমাধান করা যায় তাহলে কিন্তু মাদক অনেক কমে যাবে বলে। এবং একই সঙ্গে খেলাধুলার স্পেস বাড়াতে হবে, যাতে অনেক মাঠ তো দখলও হয়ে আছে, এগুলো উদ্ধার করে যতটুকু সামর্থ্য আছে সেটি যদি উদ্ধার করে স্কুল কলেজের মাঠ এগুলো যদি ঠিক করা যায়, ভালো ভালো খেলা চালু করা যায়, তাহলে মাদকের বিস্তার কমতে পারে বলে আমি মনে করি। সেই জায়গায় মনে করেন কিনা যে শুধু আইন, তো নতুন আইন করা আইন হচ্ছে তা না, এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সামগ্রিক তাদের উপর এক ধরনের বাড়তি নজরদারি রয়েছে যেন অপব্যবহার না হয়। এখন ধরেন এরকম একটা কথা যে দুদককে ঠিক রাখতে বা দুদক যারা চালায় তারা দুর্নীতি করে কিনে আরেকটি কমিশন গঠন করতে হবে। এগুলো যদি করে আপনি চালান তাহলে তো হবে না। এই যে মাদক নিয়ন্ত্রণে যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আবার দেখভাল করতে যে আরেকটা বাহিনী করা যায়, তাহলে তো এগুলো রাষ্ট্রের অর্থ অপচয় এবং এটি কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন কিন্তু আছে। সুতরাং তাদের আন্তরিক হতে হবে। আসলে তারা যদি আন্তরিক না হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভালো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ভালো ভূমিকা পালন না করে তাহলে তো এগুলো কখনোই রোধ করা যাবে না। এবং প্রত্যেকটা এলাকায় কারা কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বা মাদক গ্রহণ করে এটি কিন্তু লিস্ট আছে এবং অবশ্যই থানায় এগুলো লিস্ট থাকে, কিন্তু অ্যাকশন কতটুকু হয়? অ্যাকশন হয় যখন এরকম অভিযোগ আছে টাকা পয়সা ঠিকভাবে না যায়, বনিবনা হয় না, যখন বনিবনা হয় তখন অ্যাকশন হয়, বনিবনা হয়ে গেলে অথবা বড় কোনো যদি দুর্ঘটনা ঘটে তখনই আলোচনায় আসে। বাট এটা সরকার উদ্যোগ ভালো, আন্তরিকতা আছে সন্দেহে। আরেকটা বিষয় দৃষ্টি দিতে চাই, নিশ্চয়ই আপনি দেখেছেন এই যে টিআইবির একটি সেবা খাতের খানা জরিপ আছে যে অন্তর্বর্তী সরকারের 1 বছরে 12,633 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে যে জায়গাটা বলা হচ্ছিল যে এই যে এত বড় একটি অভ্যুত্থান, এত রক্তের মধ্য দিয়ে আমাদের নতুন একটা বাংলাদেশের পাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত দুর্নীতি বলি বা আগের সেই অপকর্মগুলো দূর হবে, কিন্তু দুর্নীতি 1% কমেনি, বরং আরো বেড়েছে। নতুন কিছু লোক যোগ হয়েছে, আমি স্টুডিওতে নাম বলতে চাই না, যে যারা এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাচ্চা পোলাপান, এবং তাদের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ আছে আমরা কিন্তু শুনি। এই যে অনেক জায়গায় আমি দেখেছি চাঁদা এনেছে আবার বাকি অর্ধেক আনতে আবার গেছে, গুলশানে এক এমপির বাসায় দেখেছি। এইটি হয়তো আলোয় এসছে, আমরা শুনেছি, এরকম ঘটনা তো হাজার শয়ে আছে। সুতরাং দুর্নীতি কমেছে বলা ঠিক না, বাট এই ফিগারটা ঠিক না, দুর্নীতি আরও বেশি হয়েছে আমি ধারণা। এবং এই ফিগারটা কিসের ভিত্তিতে করে আই ডোন্ট নো। আমি কত ঘুষ দিলাম টিএবি জানবে, আমি বিদ্যুৎ বিল কমাতে গিয়ে কয় টাকা ঘুষ দিলাম তো টিএবি জানার কথা না। জায়গাটা গড় তারা করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার শুধু দুর্নীতি না, অপূরণীয় ক্ষতি করে গেছে। এই একটি গোষ্ঠী বা একটি জেনারেশন, যে আপনি দেখুন না এই মব তো ছিল, এখনো আছে কিছু কিছু জায়গায়। এই যে একটা সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে, এই যে মাজার পুড়িয়ে দেওয়ার সংস্কৃতি, এটি বাংলাদেশ কোনোদিন ছিল না। মাজার পুড়িয়ে দিয়ে সেখানে যে লাশ ছিল তা উঠে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই নৃশংসতা এটি কিন্তু বাংলাদেশ মানুষ কোনোদিন দেখে নেয়। বাউল সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং আপনি তরুণ প্রজন্মের অনেকের পোস্ট দেখবেন সব মৌলবাদিতার দিকে ধাবিত। এই যে পত্রিকা অফিস ঘোষণা দিয়ে জ্বালিয়ে দেয়, এবং ডেইলি স্টারের সব জায়গায় বলি ডেইলি স্টারের নিচে যে আক্রমণকারী যারা ছিল তার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বেশি ছিল, কিন্তু তারা কিন্তু কোনো অ্যাকশন নেয় না। এবং আমি জানি না, হয়তো মাঝে মাঝে দেখি অমুককে ধরেছিল, এগুলো চিহ্নিত করা খুব কঠিন কিছু না, কিন্তু এই হামলার সঙ্গে যারা জড়িত ছিল কিন্তু কজনকে ধরা হয়েছে, কজনের বিচার হয়েছে। সুতরাং এটি অপূরণীয় ক্ষতি করে গেছে। এখন বাংলাদেশকে আবার নতুন করে
সাজাতে হলে জনাব তারেক রহমান তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, সহনশীল রাজনীতি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, এটি আমাদের জন্য খুব প্রয়োজন বলে আমি মনে করি। এই যে দেশের 80% বেশি মানুষ দুর্নীতির শিকার, তাহলে এই বলয় থেকে আমরা এটি তো ফিগার না, ঠিক আছে, আরও বেশি। সরকারি অফিসে টাকা ছাড়া আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার সরকারি অফিসে টাকা ছাড়া। কোনো না কোনোভাবে আপনার কাছে ঘুষ, নানা ধরনের সুবিধা নেবেই। তো প্রত্যেক মানুষ যারা সরকারি অফিসে যায় তাদের করতে হয়, যে সচিবালয় যায় দেখি যে 500-600 লোক বাইরে দাঁড়িয়ে কোনো না কোনো তদবির করতে যায়, এবং তদবির তো বিনা পয়সা হয় না, আমরা জানি। তো এই চিত্র দেশের সর্বত্র। আপনি যান, গণপূর্তে যান, আপনি কোন জায়গায় আপনি পাবেন, এই যে হাসপাতালে আপনি যান, সেখানে সিট পেলে আপনার টাকা পেতে আপনার টাকা দিতে হবে। হাসপাতালে টাকা লাগে টেস্ট করাতে, তাও আবার অন্য চক্র আছে, ওখানে টেস্ট যাতে আপনি না করেন, বাইরে করেন, তারা একটা কমিশন পাবে। তো এরকম তো নানা সর্বত্র, এবং যার যতটুকু সুযোগ ততটুকু দুর্নীতি করছে। আপনার রাস্তা চিনবে না, রিক্সা ড্রাইভার আপনার ঘুরিয়ে নিয়ে বেশি টাকা চাইবে, একটু বৃষ্টি হলে আপনার ভাড়া 3 গুণ চাইবে। তো এই প্রবণতা বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের মধ্যে এক দুর্নীতিক প্রবণতা বাংলাদেশের আছে। এটি 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 কীভাবে দূর হবে আমি জানি না, বাট এটি কিন্তু ঘটছে। এবং সেই জায়গায় তাহলে নতুন সরকার, এই যে সরকার পথ চলা শুরু করলো, তাদের কাছে নতুন সরকার তো যারা এখন সরকার আছে বা বাংলাদেশের মানুষ তো চেঞ্জ হয়ে যায়নি, এই দুর্নীতিবাজ মানুষগুলোই কিন্তু ক্ষমতায় আছে বা বিভিন্ন জায়গায় তারা বসে আছে। তাদেরকে এগুলো যদি দূর করতে সময় লাগবে, নৈতিক শিক্ষা থাকতে হবে, এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা থাকতে হবে, সরকারকে আন্তরিক হতে হবে। যেমন আওয়ামী লীগ ব্যাংক লুটপাট করতে দিয়েছে ফ্রি স্টাইলে, তুমি পিস্তল থেকে ব্যাংক লিখেই নিলা। এই প্রবণতা বাদ দিতে হবে, কঠোর হাতে এগুলো দমন করতে হবে। যদি দমন করে, কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন হচ্ছেও। একজন এমপি আপনি দেখেন, একজন মন্ত্রী নিজের নামে, সন্তানের নামে সব ইউনিয়ন, থানা মানার নাম চেঞ্জ করে দিচ্ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রীর নির্দেশে। সুতরাং এটি কিন্তু একটা মেসেজ। সুতরাং সবাই যা ইচ্ছে তাই এখন করবে, এবং সেটি যাতে করতে না পারে সেই জন্য। কিন্তু বাংলাদেশ সংকট কি, সব কিছুই সরকার প্রধানকে করতে হয়, তার হস্তক্ষেপ, তার হস্তক্ষেপ ছাড়া কিন্তু কিছু হয় না। এটি 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 ভালো প্রবণতা না। একটা বিশাল দেশ, এবং দেশ আকারে ছোট হলেও কত মানুষ, ওয়েস্ট ইউরোপের সমান মানুষ। এই মানুষ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যদি শুধু প্রধানমন্ত্রীকে সব জায়গায় অ্যাক্ট করতে হয়, তাহলে তো সেটি সম্ভব না আসলে। জি, একটা বিষয় একটু দৃষ্টি দিতে চাই, যে রাজনীতির মাঠের কথা যদি বলি, যে সরকারি দল বিরোধী দলের এক ধরনের রসায়ন, এর মধ্য দিয়ে দেখছি যে পথ তো চলতে হয়। রাজপথে বিরোধী দলের কর্মসূচি আছে, সংসদেও তারা আছেন, বাজেট অধিবেশন চলছে। যে জামাত আমির বলছেন যেখানে ছিলাম সেখানে থেকে গেলাম, কোনো পরিবর্তন তো হলো না। যে সরকারি দল এবং বিরোধী দলের যেই রসায়ন, না, পরিবর্তন এটি বলার সুযোগ নেই। আগে একটি কি বলে অনির্বাচিত বা একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আসা দল ক্ষমতা ছিল। এবার তো একটি নির্বাচন, একদম ভালো নির্বাচনের মধ্যে তারাও ক্ষমতায় এসে, বিরোধী দল তো যথাযথ ভোটের মাধ্যমে এসছে পার্লামেন্টে। সুতরাং পরিবর্তন হয়নি, এটি বলার সুযোগ নেই। বাট আরও ভালো করতে হবে, সেটি আমিও বিশ্বাস করি। এবং পার্লামেন্ট দেখুন এখন কত প্রাণবন্ত, বিরোধী দল কথা বলতে পারছে। তবে আপনি একটু বললেন যে রাজপথে যাওয়ার এখনো আমার মনে হয় সময় হয় না, একটু পরে যেতে হবে। সরকার, কিন্তু বিরোধী দল তো বারবারই হুঁশিয়ারি দিচ্ছে, এই যে সংস্কার সহ তাদের যেই দাবি। বিরোধী দল তো বলবেই। বিরোধী দল তো যদি এই জাতীয় পার্টির মতো বিরোধী দল হয়, যে সরকারের চেয়ে বেশি সরকার, নিশ্চয় আপনার মনে আছে আমরা অনেকে বলতেন যে গৃহপালিত বিরোধী দল, সেরকম হলে তো সেটা তো গণতন্ত্র না। আমাদের বিরোধী দল ভালো ভূমিকা পালন করছে, তারা পার্লামেন্টে কথা বলছে এবং বাইরেও আন্দোলন করতে চায়। বাট বাইরে আন্দোলন ইজ টু আর্লি, কারণ আমরা জানি ঢাকার কি অবস্থা। ঢাকা শহরে 25% রাস্তা থাকার কথা, আজ 7%, তার অধিকাংশ দখল হয়ে আছে, ফুটপাত সব। এর মধ্যে যদি এবং রাজনৈতিক দলগুলো একটা প্রবণতা দেখবেন, তারা কিন্তু ব্যস্ততম জায়গা করতে চায়, বন্ধ করে আসার জন্য, যাতে মানুষের ভোগান্তি হয়। যেমন ধরুন বাইতুল মুকাররম উত্তর গেটে যদি আমি প্রোগ্রাম করি, তাহলে কিন্তু মানুষ চলতে পারবে না। শাহবাগে যদি করি, ইভেন বা বিএনপি নয়াপল্টনে যদি বিএনপি করে, তাহলে পুরো ঢাকা কিন্তু কলাপস করবে। শুধু এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখন বাংলাদেশ ভিন্ন দিকে যাবে। আমরা বলি শিশু গণতন্ত্র, 55 বছর একটি দেশের বয়স, গণতন্ত্র কিন্তু শিশু না। হ্যাঁ, এটি যুবক হয়েছে বা আরও বার্ধক্যের প্রবৃত্তির দিকে যাচ্ছে। সুতরাং আমরা সামনের দিকে আমাদের তাকাতে হবে। আমরা ধরুন এই জায়গায় বিরোধী দলের যে একটি বড় অভিযোগ, যে বিএনপি আসলে আগের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো রাখলো না, কথা দিয়ে কথা রাখলো না, এখনো বলার সুযোগ নেই আসলে।
রাখলো না, এটা তো বলছে দাড়ি কমা ফুল স্টপ সহ আমরা সব পূরণ করবো বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্ট কিন্তু বলেছেন, আপনার মনে আছে। সুতরাং এটি এক ধরনের চাপে রাখা সরকারকে আর কি, যে তোমরা এগুলো ভুলে যেও না। এবং এইসব ব্যাপারে তো সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে দেশের সংস্কারের ব্যাপারে, তাই না? সুতরাং এটি এড়িয়ে যাওয়ার তো সুযোগ নাই, হয়তো সময় লাগছে, কিন্তু এত হতাশার কিছু নাই। সংস্কারের জায়গায় বিএনপির কি মোটা দাগে কোনো অনীহা বা কোনো ত্রুটি না, চোখে পড়ছে আই কিনা? ডোন্ট থিঙ্ক সো। কারণ আপনি জানেন যে সংস্কার কেন হচ্ছে। সংস্কার হচ্ছে দেশের গণতন্ত্র, রাজনৈতিক পরিবেশ যাতে ভালো থাকে, দেশ যাতে ভালো চলে। গত শাসন আমলে গণতন্ত্র না থাকার কারণে সবচেয়ে সাফার করেছে বিএনপি নেতারা বেশি গুম হয়েছে, খুন হয়েছে, বিএনপি নেতারা ঘরে থাকতে পারেন, সবচেয়ে বেশি সাফার করে। সুতরাং তারা সংস্কার ব্যাপারে অনীহা দেখাবে, এই সুযোগ এইটি করবে বলে আমার মনে হয় না। জি, আপনি নিশ্চয়ই দেখেছেন, ঢাকায় তো আছেন, ঢাকায় থাকেনই, যে বেশ এই মাসেই বেশ কয়েকটি বড় ঝাঁকুনি অর্থাৎ ভূমিকম্পের কথা বলছি, এবং এই বাস্তবতা একটি বড় ধরনের শঙ্কার কথা বলা হচ্ছে। এই যে আমাদের রাজধানী, আপনি নিজেও বারবার বলছেন যে রাজধানীর যেই জনগণ বলি সব মিলে এখানকার যে ঝুঁকির জায়গায়, সেই জায়গায় ভূমিকম্পের ঝুঁকিতে যে বাংলাদেশ। না, ঝুঁকি তো আছে। যে দুদিন আগে আপনি দেখেছেন ভেনেজুয়েলা বিরাট ভূমিকম্প, অনেক মানুষ মারা গেছে। ঢাকা তো আরও, আমার মনে হয় পৃথিবীর কোনো শহর ঢাকার মতো নেই। এত ঘনবসতিপূর্ণ, এত কি বলে কোনো প্ল্যান ছাড়া বাড়ি ঘর তৈরি করা হয়েছে, এটি পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয়। এবং নিয়ম না মানার যে এখানে যদি প্রবণতা, নিয়ম কেউ মানতে চায় না। আপনি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না, আপনার বাসায় গাড়ি ঢুকবে, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে, আপনি কিন্তু আধা ভেঙে জায়গা ছাড়বেন না, কেউ ছাড়ে না, শিক্ষিত অশিক্ষিত কেউ ছাড়ে না। গতকাল রাতেই কিন্তু কাটাবনে একটি বহুতল ভবনে আগুন লেগে দুজন মারা গেছে। ঘটনা যেটি ছিল, ভবনের পেছন দিকে আগুন লাগার কারণে ওইদিকে আগুন নেভাতে সময় লেগেছে, যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এরকম নগরী আমার মনে হয় এগুলো আবার নতুন করে চিন্তা করা উচিত। এইসব পুরনো ঢাকার কথা আপনি বলুন, পুরনো ঢাকা কেন, সবই কিছু কিছু অঞ্চল বাদে উত্তর রাস্তাঘাট খুব ভালো, বা গুলশান এখন একেবারে যে ভবনগুলো হচ্ছে সেগুলো ছাড়া। হ্যাঁ, এখনো হচ্ছে, সব ঠিক আছে, বাট সব ক্ষেত্রে কিন্তু আইন মানা হয়। রাজ্যকে যে আইন আছে সেগুলোকে মেনে চলে। জায়গা ছাড়তে হবে, ঢোকার রাস্তা থাকতে হবে, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা দিতে হবে, সবাইকে ঠিকভাবে করছে। আমার মনে হয় করছে না, কারণ মানুষগুলো তো আগের মানুষই, বাংলাদেশে ওই মানুষই। সুতরাং আমাদের নিয়তির কি বলে যে উপরের উপর ভরসা, আর কিছু আমি দেখি। যে একটি কথা বলা হয়, এই ধরনের বড় কোনো বিপর্যয় হলে আসলে মানে ঢাকাকে এক ধরনের পরিত্যক্ত নগরী ঘোষণা করা ছাড়া আর বিকল্প কিছু থাকবে। আমরা চিন্তা করতে চাই যে এই ধরনের ঘটনা ঘটবে না, সন্দেহে। কারণ ঢাকার যে মানুষ, 4 কোটি মানুষ ঢাকা, নিশ্চয়ই আপনি কদিন আগে জরিপে দেখছেন, যদি বড় কোনো ধরনের ভূমিকম্প হয় তাহলে মহাবিপর্যয় ঘটবে, মহাবিপর্যয়। কেউ কাউকে রক্ষা করা থাকবে না, ফায়ার সার্ভিস বা অন্য কিছু, কোনো কিছু কেউ যে কোথাও রেস্কিউ চালাবে সেই সুযোগও আসলে সেই সুযোগ আমরা আশা করতে চাই এ ধরনের ঘটনা যেন না ঘটে। অবশ্য বারবার হওয়ার এটি কিন্তু সংকেত, এবং ক্রমান্বয়ে কিন্তু ঢাকার দিকে আসে। এই সবশ্রেষ্ঠ তো একবারে নারায়ণগঞ্জে উৎপত্তি স্থল ছিল, এর আগে নরসিংদী ছিল। এখন কি আশা করা ছাড়া আর বা কি বলে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু নেই, এই ধরনের ঘটনা যেন না ঘটে। কারণ আপনি দেখেন জাপানে মাঝে মাঝে বিরাট বিরাট ভূমিকম্প হয়, কিন্তু তাদের যে আবার প্রস্তুতি, তো ধারে কাছে আমরা নাই। কিন্তু আমাদের তো কিছুই নাই, আমাদের তো কিছুই নেই। এই গাড়িটাই কোথাও তো যেতে পারবে না, কোথাও গাড়িও যেতে পারবে না, ফায়ার সার্ভিসের গাড়ি। সুতরাং আশা করতে চাই যেন না হয়। জি, অনুষ্ঠান শেষ করবে একেবারেই যে প্রসঙ্গটি দিয়ে আমরা নিজের একটু আগে আলাপ করছিলাম, যে ইরান, যুক্তরাষ্ট্র, যে মধ্যপ্রাচ্য এবং সব মিলিয়ে যে যুদ্ধের জায়গাটা, এক ধরনের চুক্তি হলো, কিন্তু আবার থেমে থেমে উত্তেজনা তো কাটছে না পুরোপুরি। সেই জায়গাটি আসলে ভবিষ্যৎ কি এই যুদ্ধে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেছে, এবং এই ইসরায়েল যে একটি শক্তি, তারা চাচ্ছে এই চুক্তিটি কার্যকর না হোক। সবসময় উস্কানি তো মূলত তারাই দিচ্ছে, বারবার হামলা করা। আশা করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হবে। তারা এদের কিন্তু আজ কিন্তু ইরান তাদের বিভিন্ন স্থাপনা, মধ্যপ্রাচ্যের যে স্থাপনাগুলো আছে সেখানে আবার হামলা করেছে। এই গত 107 দিনের যুদ্ধে কিন্তু তারা 42 থেকে 45টি বিমান হারিয়েছে। এবং অনেক খবর তো আমাদের এখানে ওয়েস্টার্ন মিডিয়ার কারণে আসে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেসগুলোতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান, সেটি কিন্তু সব কিছু আমরা জানতে পারিনি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সুবুদ্ধির উদয় হওয়া উচিত। ইরান যে এতদিন টিকে ছিল, এটাই কিন্তু তার বিরাট বিজয়।
আর অনেকে তো এটাই বলেন যে ইরান যে টিকে গেল এটাই ইরানের সবচেয়ে বড় বিশাল বিজয়। আপনি কিন্তু দেখুন- ট্রাম্প তো এটা মানতে রাজি না। মানতে বাধ্য হবে, মানতে চুক্তি কি চুক্তি যে 14টি ধারা 14টি ইরানের পক্ষে, নিশ্চয়ই আপনি দেখেছেন। তাদের ক্ষতিপূরণ পাওয়াটা সহ সব সবকিছু ইরানের পক্ষে, এটি তো আর এমনি এমনি করে নেয়। সুতরাং আশা করতে চাই, আবার আজকে আবার হামলা হচ্ছে দেখলাম, যে এটি এটি ঠিক হয়ে যাবে। এটি ঠিক হওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ নাই, কারণ পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল এবং জ্বালানি অন্যান্য দ্রব্য এখান থেকে কিন্তু আসে, এবং ইতিমধ্যে কিন্তু তেলের দাম পৃথিবীর বিভিন্ন দেশে বেড়ে গেছে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র বেড়েছে। সুতরাং এই যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো গতি নেই আসলে, কারণ যুদ্ধ কোনো রেজাল্ট দেয় না আসলে। এই যে দুটি দেশ ধ্বংস হয়ে গেছে, ইরাক এবং লিবিয়া, একদম ভুয়া অভিযোগের ভিত্তিতে। ইরাকে বলেছে যে মারণাস্ত্র আছে, কিন্তু দিন শেষে তো কিছুই ছিল না। এই যে লিবিয়া ধ্বংস করা হয়েছে, বা ইরানও ধ্বংস করতে চাচ্ছিল ইসরায়েলের প্ররোচনায়, কিন্তু তারা সফল না। তাদের ধারণা ছিল যে 1 সপ্তাহ যুদ্ধ চালিয়ে আমরা মোটামুটি ঘরে ফিরে যাব। তারা কিন্তু একটা ফাঁদে পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তো নিজের দেশেও এক ধরনের বিক্ষোভের মধ্যে, বিরোধিতার মধ্যে আছেন পুরো এই ডোনাল্ড ট্রাম্পের আপনি দেখবেন আগের আমলে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এত যুদ্ধ বিগ্রহে জড়াননি, বাট এবার এসে কিন্তু তিনি এই যে দেখুন ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে ধরে আছে। ওই আমেরিকা ফার্স্ট নীতি করতে গিয়ে সভ্য পৃথিবীতে এটা ভাবা যায় একটি দেশ রাষ্ট্রপতিকে আমার পছন্দ হলো না, রাতে রাতে গিয়ে তুলে নিয়ে আসলাম, সেটি তারা করেছে। তারপর দেখুন কিউবাকে নানাভাবে হুমকি দিচ্ছে, এই ইরানকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যদিও তারা পারেনি। তো এই ঘটনার মধ্যে দিয়ে আমেরিকা, ইরান বা অন্য যে পক্ষগুলো আছে সবার শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। এই যুদ্ধ কিন্তু কারো জীবনে কোনো প্রশান্তি বা সামরিকভাবে বিশ্বে শান্তি ফিরে আসলো, আমরা সেই প্রত্যাশা রাখি। ইরাজ খান, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।